বাংলাদেশে হাই অ্যালার্ট জারি করলো তারেক রহমানের সরকার। বাংলাদেশের একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট বলছে যে যে কোনো মুহূর্তে বাংলাদেশের পার্লামেন্টকে আক্রমণ করতে পারে কোনো মিলিট্যান্ট গ্রুপ। এবং এই তথ্য গোয়েন্দাদের কাছে আসার পর দেশের বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। এবং কালকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, যে ঘটনা নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন। সেই ঘটনার রেস ধরেই বাংলাদেশের গোয়েন্দা বিভাগ মনে করছে যে যে কোনো মুহূর্তে দেশের ভিতরে লুকিয়ে থাকা শত্রুরা বা সেনাবাহিনীর অভ্যন্তরে লুকিয়ে থাকা একাধিক জামাতিপনা পাকিস্তানি যে সেনাবাহিনীর সদস্যরা আছে তারা বাংলাদেশের পার্লামেন্টকে আক্রমণ করতে পারে। এই খবর যখন সামনে আসছে ঠিক তখন পাকিস্তানে আননোন গানম্যান ফের এক অপারেশনে নেমে গেল। অর্থাৎ একদিকে বাংলাদেশে শত্রু নিধন যজ্ঞ যেমন চলছে, অন্যদিকে পাকিস্তানে আননোন গানম্যানের দাপট। দুই ঘটনা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের কিন্তু রাতের ঘুমটি উড়িয়ে নিয়েছে, কারণ ভারতের সামনে তাদের যে পরিকল্পনা তা তাসের ঘরের মতো লিটারালি ভেঙে পড়ছে। আজকের এই ভিডিওতে ডিটেইলিং আমি আলোচনা করব যে এক্স্যাক্টলি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে হচ্ছেটা কি এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের ভূমিকাটাই বা কি। দেখুন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি গোয়েন্দা রিপোর্ট কালকে সামনে আনা হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের পার্লামেন্ট যে কোনো মুহূর্তে আক্রমণের কেন্দ্রবিন্দুতে আসতে পারে। এবং আগের দিন বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যে রেড চালিয়েছে, সেই রেডের পাল্টা দেওয়ার জন্য এই মিলিট্যান্টরা অর্থাৎ দেশের আভ্যন্তরীণ শত্রুরা বাংলাদেশের সংসদ ক্ষেত্র বা ভবনকে টার্গেট করতে পারে। ঠিক আগের দিন বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে লুকিয়ে থাকা একাধিক পাকিস্তানের দালাল সেনাকর্তাকে কিন্তু আটক করা হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সেনাবাহিনীর পক্ষ থেকে রেড করা হয়েছিল। এবং সেই জায়গাগুলো লিটারালি ভারত বিরোধিতার আখড়া হয়ে উঠছিল। এবং আপনারা জানলে অবাক হবেন যে একটি জায়গা যার নাম ঢাকার পার্টিকুলারলি কুর্মিতলা এয়ারবেস, সেখানে একটি র্যাডার সিস্টেমও ডিপ্লয় করা হয়েছিল, যে র্যাডার সিস্টেম সরাসরি তারা ভারতের উপর সার্ভেলেন্সের জন্য ব্যবহার করত। এই কুর্মিতলা এয়ারবেসেই কিছু সেনাকর্তা থালেস GM403M র্যাডার লাগিয়েছিল, যা গোটা বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপর সার্ভেলেন্স করতে পারত। এবং জানলে অবাক হবেন, কালকে এই রেডের পর বাংলাদেশের 2 স্কোয়াড্রন লিডার্স এবং 10 জন এয়ারম্যানকে কাস্টাডিতে নিয়ে নেয় বাংলাদেশ পুলিশ। এবং কুর্মিতলার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় যেমন তেজগাঁও এয়ারবেস, যেমন জহুরুল হক এয়ারবেস এবং বিভিন্ন জায়গায় যশোর এয়ারবেস বা কক্সবাজার ইউনিটেও কিন্তু রেড করা হয়। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে একাধিক জায়গায় এয়ারম্যান ইনস্টিটিউট সেন্টারও কিন্তু বাংলাদেশে ছিল। অর্থাৎ সরাসরি সেনাবাহিনীর ভিতরে লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা পাকিস্তানের ISI করেছে মোহাম্মদ ইউনূসের সময়। সেগুলো বাংলাদেশের এই নতুন সরকার এসে একদম হাতে নাতে ধরে ফেলেছে এবং ভারত সরাসরি বলেছে যদি তোমরা এই বিষয়গুলোকে রেকটিফাই করতে পারো তাহলেই তোমাদের আমরা জ্বালানি দেব এই ক্রাইসিস মোমেন্টে। এবং ঠিক এক সপ্তাহ আগে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তার বৈঠকের পরই এই ব্লু প্রিন্টটা কিন্তু রচিত হয়েছিল। এখন পাকিস্তান এই পুরো বিষয়টার থেকে মুখ লুকাতে সরাসরি TTP অর্থাৎ তেহরিকি তালিবানের উপর দোষটি চাপিয়ে দিয়েছে। কিন্তু তেহরিকি তালিবান পরিষ্কার বলেছে যে আমাদের বাংলাদেশে কোনো বেসই নেই, বাংলাদেশে আমরা অপারেশন কোনো মুভমেন্ট নেই এবং আমাদের লক্ষ্য আফগানিস্তানের সঙ্গে অ্যাটাচ হওয়া এবং নির্দিষ্ট একটি লক্ষ্যে আমরা এগোচ্ছি। সেখানে হঠাৎ করে বাংলাদেশে কিভাবে আমরা পৌঁছে গেলাম তারা বুঝতে পারছেন না। অর্থাৎ যাদেরকে ধরা হয়েছে তাদের সাথে কোনো TTP যোগ স্পষ্ট নয়, তারা সরাসরি পাকিস্তানের ISI এর হয়ে কাজ করছিল। এবং কিছু জন যারা পালিয়ে যায় তারা পাকিস্তানে পালিয়ে যায় এবং পর্তুগালে পালিয়ে যায় কিছু জন, যেখান থেকে খালিস্তানি মুভমেন্টকে কন্ট্রোল করা হয়। অর্থাৎ তারা সরাসরি পাকিস্তানের দালাল, পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করছিল, যা ভারত এবং বাংলাদেশ একত্রে ধরে ফেলে এবং বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে অশান্ত করার যে ছক কষা হয়েছিল তা কার্যত যে ভেস্তে দেওয়া গেছে তা কিন্তু পরিষ্কার হয়ে যায় কালকের এই রেডের পর। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার মনে করছে যে কোনো মুহূর্তে তাদের উপর পাল্টা আঘাত আসতে পারে এবং সেনাবাহিনীর অভ্যন্তরে লুকিয়ে থাকা এই সকল শত্রুরা সরকারকে এমনভাবে বিপদে ফেলতে পারে যেন আন্তর্জাতিক স্তরে তাদের ভাবমূর্তি নষ্ট হয়। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই পার্লামেন্ট ভবন হতে পারে তাদের একমাত্র টার্গেট এবং পার্লামেন্ট ভবন আক্রমণ হতে পারে, এই তথ্য তাদের কাছে আছে। এবং এর জন্য তারা হাই অ্যালার্ট জারি করেছে এবং তারা সরাসরি
দেশের আভ্যন্তরীণ এই শত্রুদের চিহ্নিত করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এবং ভারত নিঃসন্দেহে বাংলাদেশকে এ বিষয়ে সাহায্য করবে। এ খবর যখন বাংলাদেশ থেকে উঠে আসছে, ঠিক তখন পাকিস্তান থেকে আরো একটি বিস্ফোরক খবর উঠে আসে। আজ সকালে বাংলাদেশের এই ঘটনার পাশাপাশি পাকিস্তানের আইএসআই কিন্তু আরো একটি ধাক্কা তাদের কিন্তু লাগে। কি ধাক্কাটি? দেখুন, এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে তা কিন্তু বলা চলে। লাহোর বলুন, করাচি বলুন, খাইবার পাখতুন বলুন, প্রত্যেকটি পদক্ষেপে আজ পাকিস্তান সরকার কার্যত বিপন্ন। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আননোন গানম্যানের কেন্দ্রবিন্দুতে এক লস্করি তৈবার হাই প্রোফাইল কমান্ডার কিন্তু এসে পড়ল, যার নাম শেখ ইউসুফ আফ্রিদি। এবং ইনি নাকি হাফিজ সঈদের ডান হাত, এবং আলটিমেটলি এই জঙ্গি নিধন করে আননোন গানম্যান পাকিস্তানের মাটিতেও এক ইতিহাস তৈরি করলেন। কিন্তু প্রশ্ন হলো, এই মৃত্যু মিছিল কি শুধু শুরু হয়েছে? একদমই নয়, তা কিন্তু শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে। 4 মাসে 30 জন শীর্ষস্থানীয় জঙ্গিদের খতম করেছে এই আননোন গানম্যান। কখনো মসজিদ থেকে বেরোনোর সময় প্রার্থনারত এক ব্যক্তিকে গুলি করা বলুন, কখনো বাজারে ওপেনলি খতম করে দেওয়া বলুন, আর আজকে দেখুন শেখ ইউসুফ আফ্রিদি, যিনি লস্করি তৈবার অন্যতম কমান্ডার ছিলেন, তাকে সকলের সামনে কিভাবে নিধন করলো এই আননোন গানম্যান। এই শেখ ইউসুফ আফ্রিদি কোনো সাধারণ নাম কিন্তু ছিল না। তিনি ছিলেন হাফিজ সঈদের অত্যন্ত ঘনিষ্ঠ, অর্থাৎ মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ছিল যে সঈদ, তার সম্পূর্ণ প্ল্যানকে এক্সিকিউট করতেন এই পার্টিকুলার ব্যক্তি, যার নাম ইউসুফ আফ্রিদি। শুধু তাই নয়, অপারেশন লিঙ্কার, আপনারা শুনেছেন আফগানিস্তানের সীমান্ত থেকে পাকিস্তান দিনের পর দিন কি করেছে, কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের ছক তৈরি করত, এবং এই ছক যে তৈরি করতো তার নাম ছিল এই ইউসুফ আফ্রিদি। এবং টার্গেট কিলিংয়ে ইনি নাকি স্পেশালিস্ট ছিলেন। তদন্তকারী সংস্থাগুলোর মতে এটি অত্যন্ত সুপরিকল্পিত একটি হিট, এবং ইউসুফ আফ্রিদিকে টার্গেট করেছে, যেই টার্গেট কিলিংয়ে তিনিই নাকি এক্সপিরিয়েন্সড ছিলেন। এটাকেই বলে সময়, এবং সময়ের চাকা এইভাবেই পাল্টি খায়। এর আগে আমির হামজা, তাকেও কিন্তু বাংলাদেশের এই ঘটনার সঙ্গে আপনারা কানেক্ট করতে পারেন, কারণ আমির হামজা দিনের পর দিন বাংলাদেশের আইএসআই এর নেটওয়ার্ককে সচল করত। তাকেও কিন্তু আননোন গানম্যান খতম করে দিয়েছিল কিছুদিন আগে। লস্করের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। লাহোরের একটি টিভি স্টেশনের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। শুধু তাই নয়, তাহির আনোয়ার, জেইশ প্রধান মাসুদ হাজারের ভাই, তারও কিন্তু মৃত্যু এই রহস্যজনকভাবেই হয়েছিল। এবং সর্বশেষ যে নাম উঠে এসেছিল তার নাম আবু কাতাল সিন্ধি, মুম্বাই হামলার সহযোগী এবং 2024-এ রিয়াসি হামলার মাস্টারমাইন্ড। তাকেও কিন্তু অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এইভাবে পাকিস্তানের মাটিতে খতম করে। অর্থাৎ সব মিলিয়ে যদি পুরো বিষয়টিকে সামারাইজড করেন, তাহলে দেখবেন বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী চক্রান্ত, সেই চক্রান্ত যেমন ভেস্তে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, ঠিক একইভাবে পাকিস্তানে হাই প্রোফাইল জঙ্গিরাও একের পর এক খতম হয়ে যাচ্ছে আননোন গানম্যানের দ্বারা। এবং ভারত নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার কন্ট্রোল, অন্তত জঙ্গি নিধন করে ডিপ্লোম্যাটিক সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য যা করা উচিত সেটাই করছে, এবং কন্ট্রোল নিজের হাতে নিচ্ছে। তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে শেষ এক সপ্তাহে ধারাবাহিক একাধিক ঘটনায়। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।